ওকে, আমরা তাহলে বলতেছিলাম যে যে আমাদের নেটে আজকে ভালো প্রবলেম করছে। আমরা বলতেছিলাম যে আরএফ হলো, আমরা বলছি যে আরএফ হলো একটা রিটার্ডেশন ফ্যাক্টর আর রেশিও ফ্রন্ট, এবং এই আরএফ এর মাধ্যমে আমরা ক্রোমাটোগ্রাফির রেজাল্টটা হলো প্রকাশ করি। ওকে, আচ্ছা, এখন আসো যে এটা আসলে একটা রেশিও ফ্রন্ট আর রিটার্ডেশন ফ্যাক্টর। এটা আসলে একটা রেশিও। কিসের রেশিও? যে আমাদের যে স্যাম্পল অথবা দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং ডিভাইডেড বাই হলো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অথবা আমরা বলতে পারি মোবাইল ফেজ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, মোবাইল ফেজ হিসেবে আমরা কি নেই? বিভিন্ন সলভেন্ট নেই অথবা সলভেন্টের মিক্সচার নেই। ঠিক আছে, ওকে, এটাই আমরা বলছি। এখন আসো আমরা একটু বাকি ভিডিওটা যদি একটু কন্টিনিউ করি, তাহলে আমরা দেখি কি দেখতে পাই, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা আরএফ শিখলাম। হ্যাঁ, এটার সাথে একটু বলা দরকার, আরএফ কিন্তু কখনই একের বেশি হবে না। ঠিক আছে, ওকে, এই যে একটা ক্রোমাটোগ্রাফি পেপার নেওয়া হচ্ছে, এটাতে আমরা একটা মার্ক করব। হ্যাঁ, দেখো ওরা কিন্তু মার্ক করছে। এই যে ক্রোমাটোগ্রাফির পেপার নিয়ে, এটা স্পেশাল পেপার বাজারে পাওয়া যায়, নর্মাল পেপার দিয়ে কিন্তু হবে না। কেন হবে না আমি কিন্তু বলবো কেন হবে না। ওকে, আমি একটু সাউন্ডটা ওদেরটা বন্ধ করি। তোমরা দেখেন, দেখো যে ওরা পেপারে মার্ক করছে, পেন্সিল দিয়ে মার্ক করছে, বাট আমি বলবো পেন্সিল দিয়েও মার্ক করবা না। ঠিক আছে, কিভাবে করবা মার্ক? মার্ক করবা হলো তুমি কি দিয়ে? ওই যে কলমের পেনের যে ক্যাপ আছে না, ক্যাপ দিয়ে একটু টান দিলেই হবে হালকা করে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে যে কোন লাইন বরাবর আমরা স্যাম্পলটা দিব সেটার জন্য। হ্যাঁ, ওকে, পেন্সিল দিয়েও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো পেন্সিল দিয়েও করবা না। তুমি কলমের মুখ যেটা, যে মুখ যেটা যেটা কোনো স্পট পড়বে না, সেটা দিয়ে আমরা হলো দাগ দিব একটা। হ্যাঁ, ওকে, এখন হলো এই যে একটা ট্রাফ নিয়েছে, একটা ট্রে নিয়েছে, এটার মধ্যে পেপারটা ওরা লাগাবে। লাগিয়ে এগুলোর দরকার হয় না, তুমি জাস্ট এক পিস পেপার নিবা এবং একটা টেবিল করে ফেলছে ওরা। দেখো তিনটা স্যাম্পল আননোন আননোন আননোন, তিনটা স্যাম্পল এই যে স্পটিং করছে। হ্যাঁ, এটা করি আমরা হলো ক্যাপিলারি টিউব দিয়ে। ক্যাপিলারি টিউব যেটা গ্লাসের চিকন নল, ঠিক আছে, গ্লাসের চিকন নল, এটা দিয়ে আমরা হলো স্পটিং করাই। যেটা করে যে তুমি যে মিক্সচার নিবা, এটা হলো স্পটিং করা। হ্যাঁ, ওকে, আমরা স্পটিং করব। স্পটিং করব হলো কি দিয়ে? গ্লাসের চিকন নল দিয়ে, যেটাকে আমরা বলি ক্যাপিলারি টিউব অথবা বলি হলো কৈশিক নল। হ্যাঁ, আমরা এটা বলি। ওকে, এখন ও এটাকে কার্ভ করছে, কার্ভ করার দরকার নাই। এখন আমরা এটাকে হলো ডাইরেক্ট মোবাইল ফেজে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আসো এখন এটা নিয়ে, ওই যে দেখো এটা করছে, এটা করার খুব একটা দরকার নাই, তুমি চাইলেও এটা করতে পারো, মাছের এটা করার দরকার নেই। তুমি ডাইরেক্ট পেপারটাকে লম্বা লম্বিও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, লম্বা লম্বি দিয়ে দিলেও হয়ে যাবে। এই যে এইভাবে দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, এখন করবি কি? ওই যে দেখো আমি কোথায় দিলাম, যে একটা মোবাইল ফেসে দিয়ে তারপরে কাভার করে দিব আমরা। হ্যাঁ, সিস্টেমটা সুন্দর রাখার জন্য, যেন বাষ্পীভূত হয়ে সলভেন্ট চলে না যায়, সেজন্য হলো আমরা এটাকে কাভার করে দিব। ওকে, এখন আসো এই যে আমি দাগ দিব। হ্যাঁ, এই যে এই যে এই সাইডটা দাগ দিব, এখন দেখাবে। ও তো অনেক দ্রুত করে ফেলছে, এত দ্রুত করলে তোমরা বুঝবা না। ওকে, আমি বলে দিচ্ছি, আসো এই যে পেপারটায় আমরা হলো এই পাশে একটা দাগ দিব। আমি যদি অ্যানোটেট করি, ওকে, আসো এই যে পেপারটায় আমরা হলো ধরো একটা সাইডে, যেমন ধরো এই যে এই সাইডে আমরা হলো এরকম একটা দাগ দিব। এই যে এরকম একটা দাগ দিব। ওকে, এই যে একটা মার্ক করব, বাট সেটা কলম বা পেন্সিল দিয়ে না করে আমরা যদি কলমের ক্যাপ দিয়ে করি, ক্যাপের যে যেটা আমরা পকেটে লাগিয়ে রাখি প্লাস্টিকের, ওটা দিয়ে যদি হালকা করে একটা টান দেই, আমি কিন্তু লাইনটা দেখতে পাচ্ছি, বাট কোনো স্পট পড়ছে না। ঠিক আছে, এরকম করব। দাগ দিব কলম দিয়ে না, বারবার বলছি, বা পেন্সিল দিয়ে সাজেস্ট করে, বাট আমি পেন্সিলটাও লাইক করি না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করব? আমরা হলো একটা কলমের পেন দিয়ে, পেনের কলমের যে ক্যাপটার হলো জাস্ট হলো প্লাস্টিক সাইডটা দিয়ে আমি একটা টান দিব, তাহলে একটা দাগ পড়বে, এটাই আমার এনাফ। ওকে, ওই লাইন বরাবর আমরা হলো স্পটিং করব। হ্যাঁ, যে স্পটিং করা বলে, স্যাম্পল স্পটিং করা। ধরো এই জায়গাটায় আমি একটা স্পট দিলাম, এই জায়গাটায় একটা স্পট দিলাম, আর এই জায়গাটায় আমি একটা স্পট দিলাম। হ্যাঁ, এরকম তিনটা স্পট দিলাম। আর এই জায়গাটায় আমি হলো মিক্সচার দিলাম। আমি ধরে নিলাম মিক্সচারের মধ্যে তিনটা উপাদান আছে। হ্যাঁ, বা আমি আরো দিব, ধরে নিলাম চার পাঁচটা উপাদান আছে। তাহলে ধরো এই জায়গাটায় আমি দিলাম হলো মিক্সচার এ, পিওর এ, ধরে নিলাম মিক্সচারের মধ্যে এবিসি আছে, এটা ধরো পিওর এ, এটাকে ধরলাম আমি পিওর বি স্পট, আমি লিখে রাখবো ওগুলা খাতায়। আর এটা হলো সি। ওকে, আর এটা হলো ধরো আমার মিক্সচার, এই যে মিক্সচার। হ্যাঁ, যে মিক্সচারের মধ্যে আমি ধারণা করছি তো অনেকগুলো উপাদান আছে, তাহলে আমি ধরে নিলাম মিক্সচারের মধ্যে তিনটা উপাদান আছে, এ বি সি থাকতে পারে, যে এগুলার কিছু একটা থাকতে পারে, আর মিক্সচার দিলাম। ঠিক আছে, ওকে, এবার আমি করলাম কি, এই পেপারটাকে হলো স্টেশনারি ফেজে দিয়ে দিলাম, মোবাইল ফেজের মধ্যে যে লিকুইড যেটা আছে। ঠিক আছে, সেই মোবাইল ফেজের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর
মোবাইল ফেজ হলো এখানে এটাকে পুশ করবে, পুশ করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখন অনেক সময় হয় কি স্পট গুলো নিয়ে যাবে, মোবাইল ফেজ এইভাবে ওকে পুশ করবে করে লিকুইড, তুমি বুঝতে পারছো পেপার থেকে গেমে গেমে উপরে উঠবে। যখন কাজ শেষ তখন আমরা যেই জায়গায় মোবাইল ফেজ উঠেছে এখানে একটা মার্ক করে ফেলবো যে মোবাইল ফেজ এইটুক পর্যন্ত গিয়েছে, এরপরও কিন্তু যেতে থাকবে, কিন্তু যখন আমি তুলে ফেলবো ওই যে ট্রে থেকে ট্রাফ থেকে, হ্যাঁ, তখন আমি হলো এই জায়গাটা একটা মার্ক করে ফেলবো। ওকে, এই যে মার্ক করে ফেলবো, মার্ক করার পর আমি হিসাব করলাম যে এখান থেকে যাত্রা শুরু করেছে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে ওই যে সলভেন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাই হলো আমাদের সলভেন্ট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই যে এটা পর্যন্ত, হ্যাঁ, এটা সলভেন্ট দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই। আর এই যে পেপারের মধ্যে কিন্তু আমি এখনো দেখছি না যে কোথায় হলো দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, যদি কালার স্যাম্পল হয় তাহলে কিন্তু দেখা যায় যে দ্রব কোথায় গিয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, দ্রাবক তো এখানে উঠলো, আমি এই যে মার্ক করলাম, যখন আমি এক্সপেরিমেন্ট শেষ করলাম এখানে উঠলো, আমি মার্ক করে তুলে ফেললাম। ওকে, আর দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি দ্রবগুলো বর্ণযুক্ত হয় তাহলে দেখা যায়, বাট অনেক সময় বর্ণযুক্ত হয় না। ঠিক আছে, যেমন এই যে এটার ক্ষেত্রে এখানে যে এক্সপেরিমেন্টটা তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্ণযুক্ত হয় নাই, তাহলে আমি বলতে পারছি না যে দ্রব কোথায় আছে। সেক্ষেত্রে আমাকে শনাক্তকরণ বিকারক ইউজ করতে হয়, এগুলোকে বলা হয় ইংলিশে লোকেটিং রিয়েজেন্ট, সাধারণত নিন হাইড্রিন আমরা ইউজ করি এগুলা। নিন হাইড্রিন হলো শনাক্তকারী বিকারক। ঠিক আছে, ওকে, শনাক্তকারী বিকারক যদি আমরা ইউজ করি তাহলে আমরা বুঝতে পারি যে কোথায় হলো স্পটটা আছে। এটার মধ্যে আমরা এখন নিন হাইড্রিন ঢেলে দিব, ঢেলে দেওয়ার পর শুকিয়ে ফেললেই হলো তুমি স্পট গুলা দেখতে পাবা। হ্যাঁ, ওকে, স্পট গুলা দেখতে পেলে তুমি হলো এই যে এই লাইন থেকে কোথায় গিয়ে কোথায় স্পট পাচ্ছ, ধরো একটা স্পট পেলা তুমি এখানে, আরেকটা স্পট পেলা এখানে, আরেকটা স্পট পেলা এখানে, মিক্সচারের থেকেও তুমি ধরো এই বরাবর একটা স্পট পেলা আর এই বরাবর একটা স্পট পেলা, খেয়াল করো। হ্যাঁ, মিক্সচারের থেকে এই যে আমি দিলাম স্পট গুলা, তাহলে দেখো তো এই যে এইটার সাথে এটা মিলে যাচ্ছে, এই লাইন বরাবর কে আছে এ, এই লাইন বরাবর কে আছে বি, বাট মিক্সচারের এই বরাবর কেউ নাই বি এর বরাবর, বাট এই লাইন বরাবর কে আছে সি, দেখো মিক্সচারের সি এর সাথে এটা মিলে যাচ্ছে, এই যে এটা মিলে যাচ্ছে, দেখো সি এর সাথে মিলে যাচ্ছে। তাহলে দেখো খেয়াল করো, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আসলে আমি যে মিক্সচারটা এম নিয়েছি এম এর মধ্যে দুইটা উপাদান আছে। ঠিক আছে, কে কে সেটা, এই যে কার কার সাথে মিলছে, এই যে ডিসটেন্সটা খেয়াল করো, এই যে ডিসটেন্সটা খেয়াল করলাম, তাহলে এ এবং সি আছে মিক্সচারের মধ্যে, মিশ্রণের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেলাম যে মিশ্রণের মধ্যে এ এবং সি আছে, আসলে মিক্সচারের মধ্যে দুটো উপাদান আছে, বি নাই, কারণ বি বরাবর আমি মিক্সচারের লাইন বরাবর কোনো উপাদান কোনো স্পট পাইনি। ঠিক আছে, ওকে, এখন আসো এটাকে রেজাল্ট প্রকাশ করব কিভাবে। তাহলে খেয়াল করো তো, এই যে এ থেকে এই যে এই লাইন থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই যে এইটুকু হলো দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এ এর জন্য, আর এফ অফ এ দ্রব কর্তৃক অতিক্রান্ত ডিভাইডেড বাই হলো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই দুইটাকে ডিভিশন করলে আমি একটা রেজাল্ট পেয়ে যাবো এই যে এই জায়গাটা। ঠিক আছে, ওকে, আবার এই যে সি এর জন্য এই যে স্পটটা পেলাম, আমি সি এর জন্য এই স্পটটা পেয়েছিলাম। হ্যাঁ, এই যে এই স্পটটা সি এর জন্য পেয়েছিলাম। ওকে, তাহলে সি এর জন্য দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে এতটুকু ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে এই যে এতটুকু, এই দুই ডিস্টেন্সের অনুপাত বার করলে আর এফ অফ সি পেয়ে যাবো, আর এফ অফ সি, সি এর আর এফ পেয়ে যাবো, এ এর আর এফ পেয়ে যাবো। এভাবে আমরা কিন্তু আর এফ বের করে বলে দিতে পারি মিক্সচারের মধ্যে দুটি উপাদান আছে এবং সে দুটো হলো এ এবং সি, বি কিন্তু মিশ্রণের মধ্যে নাই। তাহলে আগে থেকে তোমাকে একটা আইডিয়া থাকতে হবে যে মিক্সচারের মধ্যে কি কি উপাদান আছে, তুমি এগুলো আলাদা আলাদা স্পটিং করবা আর হলো মিক্সচারটাকে আলাদা একটা জায়গায় স্পটিং করবা। যেমন এই যে এখানে আমি এ একটা স্পট দিয়েছি, বি একটা স্পট দিয়েছি, সি দিয়েছি আর এম দিয়েছি। কি দিয়ে স্পটিং করতে হবে? ক্যাপিলারি টিউব দিয়ে অথবা মাইক্রোপিপেট দিয়ে। হ্যাঁ, ক্যাপিলারি মানে কৈশিক নল, কাচের নল। এখন আসো, স্পট যত ছোট হবে রেজাল্ট তত ভালো হবে। হ্যাঁ, স্পট বড় হয়ে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যেতে পারে, সেজন্য ভালো হবে না। সো আমরা যখন স্পটিং করবো, এই যে পেপারের মধ্যে স্পট করবো, স্পটটা যত ছোট হবে রেজাল্ট তত ভালো হবে। ঠিক আছে, তত ভালো রেজাল্ট তুমি পাবা। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কি স্পট যেন ছোট হয়। আচ্ছা, এখন আসো, দ্রব এত কম গেল, দ্রাবক কেন এত বেশি চলে গেল? ঠিক আছে, ধরো আমি দ্রাবক হিসাবে এসিটোন এবং পানির মিশ্রণ নিলাম মোবাইল ফেজ হিসাবে। ঠিক আছে, এসিটোন এবং পানি, আর দ্রব দিয়েছি কি, আমি দ্রব দিয়েছি হলো এই যে দ্রব হলো আমাদের এ বি সি এবং এম। ঠিক আছে, এখন খেয়াল করো, এ সবচেয়ে কম উঠলো, সি সবচেয়ে বেশি উঠলো। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারো? আমার স্টেশনারি ফেজ হলো পোলার, মানে পানি নিয়েছি,
তাহলে দেখো খেয়াল করো স্টেশনারি ফেজ পোলার মানে কি, তার মানে বোঝা যাচ্ছে এ বেশি পোলার, এই জন্যই পোলার পানি ওকে টেনে ধরে রেখেছে। নন পোলার আমি যে এসিটোন মিক্স আপ করে, এসিটোন এবং পানি মিক্স আপ করে হলো আমি মোবাইল ফেজ বানিয়েছি, মোবাইল ফেজও পোলার, বাট এই যে আমার স্টেশনারি ফেজের তুলনায় কিন্তু একটু কম পোলার, সেজন্য ওর সাথে বেশি একটা যায় নাই। আর আমাদের এই স্যাম্পল গুলো, এই যে দ্রাবক গুলো উপরে এত দ্রুত চলে যাচ্ছে কিসের মাধ্যমে, সেটাকে বলি আমরা ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। হ্যাঁ, এখানে ভিতরে পেপারের ভিতরে তোমরা জানো পেপার হলো সেলুলোজ, এগুলোর মধ্যে হলো অনেক ফাইবার থাকে, এই ফাইবারের মধ্যে অনেকটা ক্যাপিলারির মতো থাকে, এই যে আমি যে ক্যাপিলারি বা কৈশিক নল দিয়ে বললাম স্পটিং করেছি এরকম থাকে। তাহলে ওই যে ওই সেলুলোজ ফাইবার বরাবর হলো পানি চলে যায়। হ্যাঁ, আর পানির সেলুলোজের মধ্যে ওএইচ গ্রুপ আছে, ওটা টেনে নিয়ে যাচ্ছে, এই জন্য খুব দ্রুত চলে যাচ্ছে। এখন এ কম গেল মানে হলো এ বেশি পোলার, সি বেশি গিয়েছে মানে হলো সি একটু কম পোলার, এই জন্য পোলার দ্রাবকের সাথে ও চলে গিয়েছে, ও ধাক্কায় ও চলে গিয়েছে। হ্যাঁ, ওকে লাইক করে করে। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে সেপারেশন ভিন্ন হচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে স্টেশনারি ফেজের প্রতি কার আকর্ষণ বেশি। ঠিক আছে, এ আটকে আছে মানে হলো এ স্টেশনারি ফেজের প্রতি আকর্ষণ বেশি, সি বেশি চলে গেছে মানে হলো সি হলো মোবাইল ফেজের প্রতি আকর্ষণ বেশি, স্টেশনারি ফেজের প্রতি আকর্ষণ কম। ঠিক আছে, এইভাবে আমরা এগুলা বলতে পারি। তাহলে এই যে পার্থক্য হচ্ছে, পার্থক্য হওয়ার কারণ হলো আসলে হলো পোলার নন পোলার ধর্ম। পোলার স্টেশনারি ফেজ যেরকম সেটা পোলার বা নন পোলার, সেটা যদি কম যায় তাহলে বুঝতে হবে আমার এখানে স্টেশনারি ফেজ পোলার, এই জন্য আমি বলবো যে এ হলো পোলার, যার প্রতি আকর্ষণ বেশি সেই জন্য সে কম গিয়েছে। আর স্টেশনারি ফেজ আমার এখানে হলো পোলার, আর মোবাইল ফেজটা স্টেশনারি ফেজের তুলনায় হলো কম পোলার, সেজন্য আমি এটাকে বলছি এটা কম গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই আরএফ বের করে, অর্থাৎ আরএফ এর ভ্যালু যদি আমি জানি, এ এর কত, বি এর কত, সি এর কত, যদি আমার এখানে বি আমি নাই, কোনো স্পট নাই, বি হলো এই যে এখানটা দিয়েছে এ বরাবর নাই, যেহেতু আমার মিক্সচারেরও দুইটা স্পট আমি পেয়েছি, এই যে একটা স্পট এখানে ধরেছি আর একটা স্পট এখানে ধরেছি, যেটা এ এবং সি এর বরাবর দেখো আছে, তাহলে এ এর আরএফ যা এবং সি এর আরএফ তা মিলে গিয়েছে, সেই জন্য আমরা এটাকে বলছি আমার মিক্সচারের মধ্যে এ এবং সি আছে। ঠিক আছে, আমি জানি না তোমরা কতটুকু বুঝেছো, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও দিয়ে আরেকটা লেকচার দিব, আজকে পারছি না, নেটও অনেক সমস্যা। ওকে, এখন আসো এখানে আরেকটা কথা খুব বলা দরকার, সেটা হলো আরএফ কিন্তু কখনোই একের বেশি হবে না, এবং এমন দেখাও যায় না যে আরএফ এক হয়ে গেছে, অর্থাৎ দ্রাবক যতটুকু গিয়েছে স্যাম্পল অতটুকু গিয়েছে, এরকম হয় না। আরএফ অলওয়েজ একের থেকে কম হয়। কেন? কারণ কি? কারণ হলো আমার যে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা স্যাম্পল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সেটা কখনোই দ্রাবকের সমান হয় না, কারণ স্যাম্পল গুলো হলো অর্গানিক মলিকুল, অনেক বড় সাইজের হয়। হ্যাঁ, বড় সাইজের অণুগুলা দ্রুত দৌড়াতে পারে না। আর লিকুইড যেটা আমি নিলাম, যেটা মোবাইল ফেজ হিসেবে যেটা নিয়েছি, অর্গানিক হলো ওগুলো হলো পাতলা। হ্যাঁ, লিকুইড ওটা হলো ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে তুলে যায়। সলিউড কিন্তু এত দ্রুত পারে না দৌড়াতে। ঠিক আছে, যে আমি যে সলিউড যেটা দিয়েছি বা সেটা যদি লিকুইড হয়, ওই যে স্টেশনারি ফেজ ধরে রাখে, সেই জন্য হলো সেই পরিমাণ পারে না, কারণ পোলার নন পোলার ধর্ম দুইটা সেম না। সো আমার স্টেশনারি ফেজ যতটুকু মুভ করবে বা সলিউড যতটুকু মুভ করবে, মোবাইল ফেজ তার চেয়ে বেশি মুভ করবে। আবার বলছি, আমার হলো এ এবং বি সি এগুলা যে পরিমাণ মুভ করবে তার চেয়ে হলো আমার কোনটা মোবাইল ফেজ অনেক বেশি মুভ করবে, ফলে দ্রুত চলে যাবে। হ্যাঁ, আর এটা তো স্টেশনারি ফেজ ধরে রাখছে, সে সেই পরিমাণ দ্রুত যেতে পারছে না। এই জন্য সর্বক্ষেত্রে দেখা যায় যে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা বেশি হয়, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কম হয়। সেই জন্য আরএফ এর মান অলওয়েজ ফ্র্যাকশন হয়। হ্যাঁ, একটা ভগ্নাংশ হয়, এবং সেটা হলো একের চেয়ে কম, ভ্যালুটা অলওয়েজ ওয়ানের চেয়ে কম। আরেকটা কথা, সেটা হলো আমরা যে ক্রোমাটোগ্রাফির স্পেশাল পেপার ইউজ করি, স্পেশাল পেপার ইউজ না করে আমরা কেন সিম্পল পেপার ইউজ করি না? সিম্পল পেপার ইউজ করি না কারণ এর স্ট্রেংথ কম। তুমি যখন মোবাইল ফেজের মধ্যে দিবা দেখবে এটা গলে যাবে, তাহলে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবা না। ঠিক আছে, সেই জন্য হলো আমরা নর্মাল পেপার ইউজ করি না, আমরা ক্রোমাটোগ্রাফিক পেপার বাজারে যেটা পাওয়া যায় স্পেশাল, যেটার স্ট্রেংথ একটু বেশি এবং থিকনেসও বেশি, সেটা ইউজ করি। ওকে ওকে, আরেকটা কথা হলো, তুমি যখন মোবাইল ফেজের মধ্যে এই পেপারটাকে ডুবাবা, এই মোবাইল ফেজের ওয়াটার লেয়ার অর্থাৎ লিকুইড লেয়ার থাকবে, কিন্তু অলওয়েজ যেই দাগ বরাবর আমি স্পট করেছি তার নিচে আমি এইটুকু পর্যন্ত ডুবাবো, আমি কিন্তু কখনই এটা সহ ডুবাবো না, এই বরাবর কিন্তু আমি কোনো লিকুইড দিব না, আমি অলওয়েজ লিকুইড রাখবো হলো এই যে যেই জায়গায় স্পটিং করব তার নিচ পর্যন্ত লিকুইড থাকবে। ঠিক আছে, এর উপরে উঠানো যাবে না, তাহলে সব সলভেন্ট
হলো মোবাইল ফেজের মধ্যে দ্রবীভূত, সব সলিউট অর্থাৎ স্যাম্পল গুলো মোবাইল ফেজের মধ্যে দ্রবীভূত হয়ে নিচে পড়ে যাবে, তুমি এক্সপেরিমেন্টে কোনো রেজাল্টই পাবা না। ঠিক আছে, তাহলে কি কি শিখলাম আমরা? সিম্পল পেপার ইউজ করতে পারি না কারণ এটার স্ট্রেংথ কম। ঠিক আছে, আরএফ এর মান অলওয়েজ একের চেয়ে কম হয়। ঠিক আছে, ফ্র্যাকশন হয় কেন? কারণ হলো মোবাইল ফেজের অতিক্রান্ত দূরত্বটা বেশি হয়, আর নমুনা কর্তৃক অথবা সলিউট কর্তৃক অথবা দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা মোবাইল ফেজের তুলনায় কম হয়, সেজন্য হলো এটা একের চেয়ে কম হয়। আর হলো আমরা যখন মোবাইল ফেজের মধ্যে পেপারটা রাখবো তখন অবশ্যই যেই লেভেল পর্যন্ত স্পট করেছি তার নিচের লেভেলে হলো তরল থাকবে। ঠিক আছে, এই কথাগুলো হলো ইম্পর্টেন্ট, আমি খুঁটিনাটি সবই বলেছি তোমাদের লেভেলে যা দরকার। এখন ভিডিওর অল্প একটু আছে, এটা একটু দেখে ফেলো। আগামীতে আমি হলো আর একটা ভিডিও দেখাবো তোমাদের এই পেপার ক্রোমাটোগ্রাফির উপরেই, সেটা দেখলে অলরেডি আমার এটা 2 টুকরো হয়ে গিয়েছে কারণ ডিসকানেক্টেড হয়ে হলো আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছি একবার, ফলে ভালো ঝামেলা হয়ে গেছে, আমরা নেট আজকে ভালো অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ, তাহলে আমরা বাকি অংশটুকু একটু দেখে ফেলি, আসো এরপরে ভিডিওতে কি আছে এটা একটু দেখো তোমরা। অর্থাৎ এখন ও হলো নিনাইট্রিন দিচ্ছে, শনাক্তকারী বিকারক দিয়ে স্পট গুলোকে শনাক্ত করবে। ওকে, ড্রাই করা হচ্ছে, লোকেটিং রিয়েজেন্ট দিয়ে এখন ড্রাই করা হচ্ছে। সালফিউরিক অ্যাসিড, নিনহাইড্রিন এগুলো হলো আমরা লোকেটিং রিয়েজেন্ট হিসেবে ইউজ করি। ঠিক আছে, ওকে দেখো আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো এখন শনাক্ত হয়ে গেছে, সলভেন্ট ফ্রন্ট ওরা বের করেছে, আর হলো যে সলিউট কতটুকু গিয়েছে স্পট গুলো দেখতে পাচ্ছ তোমরা, স্পট গুলো দেখতে পাচ্ছ। এভাবে তুমি আরএফ বের করে ফেলবা। ঠিক আছে, করে এক্সপেরিমেন্ট শেষ করে ফেলবা। ওকে, আরেকটা ভিডিও দেখি আমি দেখাতে পারি কিনা তোমাদের, তাহলে তুমি ক্লিয়ার হবা। ওকে, আমি হলো সেটাতে একটু যাওয়ার চেষ্টা করছি, দেখি একটু সময় দিয়ে হলো তোমাদেরকে যদি এটা দেখিয়ে ফেলতে পারি তাহলে ভালো হয়। অনেক বেশি বড় না, ছোটই, বাট নেট অনেক সমস্যা করছে। লিঙ্কটা আমার এক জায়গায় আছে, আমি সেটা ক্লিক করি, কানেকশন হতে কতটুকু সময় লাগে সেটাই হলো ইম্পর্টেন্ট। যদি কম সময়ে আমরা কানেক্টেড হয়ে যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এটা দেখাবো। ওকে, একটু ওয়েট করো। তাহলে আমরা শিখলাম ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক, যেটাতে হলো তোমার সেপারেশন এবং আইডেন্টিফিকেশন অর্থাৎ পৃথকীকরণ এবং শনাক্তকরণ দুটোই আমরা একসাথে করতে পারি। সেই জন্যই হলো এটা খুব বেস্ট ওয়ে, আমাদের কাছে এটা খুব পপুলার। আর এটা রেজাল্টটাকে প্রকাশ করি আমরা আরএফ দিয়ে। আরএফ মানে হলো রিটার্ডেশন ফ্যাক্টর অর রেশিও ফ্রন্ট। এখানে দুইটা ফেজ থাকে, একটা হলো স্টেশনারি ফেজ আর একটা হলো মোবাইল ফেজ। স্টেশনারি ফেজকে আমরা বলি স্থির দশা বাংলায়, মোবাইল ফেজকে বলি চলমান দশা। স্থির দশা হিসাবে পেপার ক্রোমাটোগ্রাফিতে হলো আমাদের পেপার নেই, পেপারের উপরে যে লিকুইড থাকে সেটাই হলো আমাদের স্টেশনারি ফেজ। তাহলে স্টেশনারি ফেজ হলো লিকুইড, আর মোবাইল ফেজ হলো আমার এখানে একটা সলভেন্ট বা সলভেন্ট মিক্সচার আমরা দিব। আর পেপার কি? তাহলে পেপার হলো স্টেশনারি ফেজের সাপোর্ট। যেহেতু আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ দুইটাই লিকুইড, এই জন্য আমরা এটাকে লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলি। ওকে, আর আরএফ এর মান আমরা যে প্রকাশ করি, আরএফ এর মান অলওয়েজ হয় হলো কি, আরএফ এর মান অলওয়েজ হয় হলো একের চেয়ে কম। কেন একের চেয়ে কম হয়? কারণ দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি হয়, সেই জন্য হলো আরএফ এর মান একের চেয়ে কম হয়। ঠিক আছে, এমন কখনোই দেখা যাবে না যে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা বেশি হয়ে গেছে দ্রাবক কর্তৃক, সেই জন্য এটা হলো একের চেয়ে কম হয়। ঠিক আছে, ওকে। আর হলো সিম্পল পেপার আমরা ইউজ করি না, কারণ হলো আমরা যখন সিম্পল পেপারকে মোবাইল ফেজে রাখবো অর্থাৎ দ্রাবকের মধ্যে ডুবাবো তখন সিম্পল পেপারটা গলে যাবে, সো আমার টোটাল পেপার কলাপস করবে, আমার কোনো এক্সপেরিমেন্ট হবে না। ওকে, আরেকটা হলো বলেছিলাম আমরা কি, সেটা হলো যে আমাদের যে স্পট করব যে লেভেলে মোবাইল ফেজ হিসেবে আমরা যে দ্রাবকের মিশ্রণটা নিব সেই বা দ্রাবক নিব, সেই দ্রাবক অবশ্যই অবশ্যই হলো তার নিচের লেভেলে থাকতে হবে, যেন এত বেশি দ্রাবক নিব না আমরা, যেন হলো যে লেভেলে আমি হলো এটাকে স্পট করেছি সেই লেভেল পর্যন্ত পৌঁছে
আমার সব স্যাম্পল যেন মোবাইল ফেজের মধ্যে দ্রবীভূত হয়ে না যায়, ঠিক আছে? তাহলে আবার কিন্তু হবে না, ঠিক আছে? এবং আমরা এটা আরেকটা বিষয়, সেটা হলো আমরা কিন্তু ক্রোমাটোগ্রাফিকে পরিমাণগত কতটুকু স্যাম্পল আছে এটাও বলতে পারি। ওই যে স্পট দেখেছো তোমরা পেপারে, ওই পেপারের ওই অংশটুকু কেটে নিয়ে আমরা কিন্তু পরিমাণগতভাবে কতটুকু স্যাম্পল আছে সেটাও বলতে পারি, হ্যাঁ? তাহলে খুবই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দেয় ক্রোমাটোগ্রাফি। একটা হলো আমরা মিশ্রণ উপাদানগুলোকে পৃথক করতে পারছি, শনাক্ত করতে পারছি, এবং হলো পরিমাণ কত সেটাও বলতে পারছি, ঠিক আছে? এই জন্য ক্রোমাটোগ্রাফি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? না, মনে হচ্ছে আমি তোমাদেরকে আজকে আর দেখাতে পারবো না, একটা ভিডিও ওকে নেক্সট ক্লাসে দেখাবো, কারণ আমার এখানে ওপেন হচ্ছে না। সে পর্যন্ত ভালো থাকো। ওকে, নেক্সট ক্লাসে ওকে আমরা আবার কানেক্টেড হলাম, ভিডিওটি পেয়েছি। ওকে, আসো দেখো এটা, তোমরা এটা বুঝতে পারো কিনা একটু দেখো। আমি যা বললাম মোটামুটি কভার হয়ে গেছে। এখন তোমরা হলো ভিডিওটা দেখলেই আবার বুঝবো। আরেকটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি আরেকটা ভিডিওতে। ওকে, খেয়াল করো। হ্যাঁ, এখানে এক্সপেরিমেন্টটা করা হবে, তোমরা খেয়াল করো। সেই পেপার ওকে, এখানে পিগমেন্ট সেপারেট করবে পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ওরা পিগমেন্টকে পৃথক করবে, তোমরা সেটা দেখো বুঝতে পারছো কিনা। আমরা এক্সপেরিমেন্টে চলে যাই, কথাটা না শুনে। কথা অলরেডি বলেই ফেলেছি তোমাদের। ওকে, এক্সপেরিমেন্টে দেখে চলে যাচ্ছি কি বলে ওরা, দেখে এক্সপেরিমেন্টে কি করাচ্ছে দেখে নাও। ওকে, এই যে দেখো চলে যাচ্ছে। গটম্যান ফিল্টার পেপার আর ক্রোমাটোগ্রাফিক পেপার নিতে পারো। ওরা হলো স্টেশনারি ফেজ হিসাবে হলো নিয়েছে, ওই যে পেপারই থাকবে তার উপর সাপোর্ট, আর মোবাইল ফেজ হিসাবে 3টা লিকুইড নিয়েছে মিক্সচার। ওকে, এখন হলো এটা ওরা হলো পিগমেন্ট চেক করবে, পিগমেন্ট কি কি আছে এটা করে ওরা হলো এটা দেখাবে তোমাকে। ওকে, আমরা কন্টিনিউ করি, আগাই। নেটের অবস্থা খুবই খারাপ, ভালো দেখাতে পারছি না তোমাদের। ওকে, টেনে দিলাম আমি একটু। পেস্ট করছে, পেস্ট করে স্পটিং করবে পেপারের উপর, ওগুলো দেখাবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা ওটা। হ্যাঁ, এই যে পেপারের মধ্যে এখন স্পটিং করবে, ওই যে দেখো পেপারের মধ্যে একটা স্পট দিয়ে দিয়েছে, খুব ছোট স্পট। আমি আগে বলেছি স্পট যত ছোট হবে রেজাল্ট তত ভালো হবে। এই যে ক্যাপিলারি টিউব দিয়ে ওরা হলো স্পটিং করছে, যে দেখো স্পটিং করছে ক্যাপিলারি টিউব দিয়ে। হ্যাঁ, এই যে ক্যাপিলারি টিউব দিয়ে স্পটিং করছে। হ্যাঁ, স্পট ছোট হলে রেজাল্ট তত ভালো হবে। দিয়ে দিল, এটা অনেক বড় হয়ে গেছে, এত বড় আমরা এটা ম্যাগনিফাই করে দেখানোতে বড় দেখাচ্ছে, বাট স্পট অনেক ছোট। ওকে, এই যে মোবাইল ফেজ বানাচ্ছে দেখো। ওকে, 9:1 নিয়েছে। পেট্রোলিয়াম ইথার এবং অ্যাসিটোন নিয়েছে, তার মানে হলো নন পোলার সলভেন্ট নিয়েছে। হ্যাঁ, নন পোলার সলভেন্ট মেইনলি পেট্রোলিয়াম ইথার এবং হলো অ্যাসিটোন, নন পোলার সলভেন্ট নিয়েছে মোবাইল ফেজ হিসাবে, ঠিক আছে? আর স্টেশনারি ফেজ কি আমরা বললাম, পেপারের উপর যে লিকুইড আছে সেটা এই যে এখন চেম্বারের মধ্যে দিয়ে দিল। এই যে দেখো খেয়াল করো, এখানে ডুবিয়েছে, ওই যে দেখো দাগের নিচে লিকুইড ফেজ। হ্যাঁ, লিকুইড ফেজ, মোবাইল ফেজটা হলো দাগের নিচে। এই যে এখন পুশ করছে, মোবাইল ফেজ পুশ করে ওকে নিয়ে যাচ্ছে উপরের দিকে। দেখো ওই যে নিয়ে যাচ্ছে, হ্যাঁ নিয়ে যাচ্ছে, এই যে দেখো নিয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে হলো এটা স্টপ করে দিল। হ্যাঁ, সব এই যে স্টপ করে দিয়েছে। দেখো এখানে এখানে বাম সাইডে মার্ক করে ফেলেছে, এই যে রুলার দিয়ে মার্ক করে ফেলছে সাথে সাথে, যে কোথায় গিয়ে এই যে এটা। হ্যাঁ, এই যে একটা দেখো কয়টা স্পট পাওয়া যাচ্ছে, ওদের 3টে স্পট, তার মানে মিক্সচারের মধ্যে 3টা আছে। এখন তুমি আরএফ বের করলে হবে।
এই যে হ্যাঁ, 3টে স্পট পেয়েছে মিক্সচারের মধ্যে। হ্যাঁ, মিক্সচারের মধ্যে 3টে স্পট পেয়েছে। আমি যদি একটু বন্ধ করি, দেখো এই যে ক্যালকুলেশনটা দেখে নাও, এই যে দেখো 3টা পেয়ে গেছে। হ্যাঁ, যে ডিস্টেন্স কত, মোবাইল ফেস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলো 5.4 সেন্টিমিটার, স্টেশনারি ফেজ সরি আমার যে স্যাম্পল যেটা আছে, স্যাম্পল যে মিক্সচার আমি দিলাম ওটার মধ্যে থেকে 3টে স্পট পেয়েছে, একটা হলো 4.3, আরেকটা হলো আরেকটু কম, একটা হলো আরেকটু কম। তাহলে 3টে আরএফ পাওয়া যাবে তোমার, 3টে স্পটের জন্য 3টে আরএফ। তারপর টেবিল থেকে, আমাদের স্ট্যান্ডার্ড টেবিল আছে, টেবিল থেকে তুমি আরএফ ম্যাচ করাবা যে কোনটার সাথে মিলে যায়। হ্যাঁ, সেটাই হলো তার আরএফ ক্যালকুলেশন করে আমরা বলে দিতে পারি আমার এই মিক্সচারের মধ্যে এই 3টা আছে। ওকে, তাহলে আবার বলছি বুঝে নাও, আমাদের যে এই যে এখানে একটা স্পট দিয়েছে, এবিসিও দিলেন, ও আরো সহজ করেছে। তাহলে ও কি করবে বুঝে নাও, ও হলো এই যে মোবাইল ফেস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলো 5.4 সেন্টিমিটার। আমি যদি অ্যানোটেট করে দেই, আসো। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এই যে এ হলো আমার স্টেশনারি ফেস, মোবাইল ফেস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলো এটা, সেটা হলো 5.4। এখানে একটা স্পট পেলো, এই যে এই জায়গাটা একটা স্পট করেছে, এটা হলো 4.3 সেন্টিমিটার। এটা আরেকটু কম হবে, এটা হলো আর একটু কম হবে। তাহলে মিক্সচারের মধ্যে 3টে উপাদান সে পেয়েছে। ঠিক আছে, তাহলে এটার জন্য একটা আরএফ পাবা, এটা ধরো আরএফ, একটা আরএফ পাবা। হ্যাঁ, এটা ধরো আরএফ 1, এটা ধরো আরএফ 1, এটা ধরো আরএফ 2, এটা ধরো আরএফ 3। হ্যাঁ, আরএফ 1 2 3 3টে ভ্যালু পাবো কিভাবে, এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, এটাকে আমরা 5.4 দিয়ে ভাগ করব। একটু পরে আমরা ভিডিওতে দেখতে পাবো দূরত্বগুলো কত ও দেখাবে। ঠিক আছে, দ্বিতীয়টার জন্য এরকম, এই যে এখান থেকে এই লাইন থেকে এখানে যে দূরত্ব, তাকে 5.4 দিয়ে ভাগ করব। আর এটা তাহলে আরএফ 1 আরএফ 2 আরএফ 3 পেয়ে যাব। তারপর স্ট্যান্ডার্ড টেবিলে আরএফ এর অনেকগুলো মান আছে, এটা তুমি নেটে সার্চ দিলে পেয়ে যাবা। ওই মান থেকে এবার ম্যাচ করাও যে এই আরএফ 1 যে ভ্যালুটা পাবা, ধরো তুমি পেলা 0.2 কার জন্য, এটা ধরো পেলা 0.6, এটা ধরো পেলা 0.8। তাহলে 0.2 0.6 0.8 কার জন্য কার জন্য কার জন্য, তার মানে তোমার ওই মিক্সচারের মধ্যে ওই 3টে উপাদান আছে। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমরা ভিডিওগুলো শেষ করি, কন্টিনিউ করি, দেখি কি দেখাচ্ছে আমাদের এখানে। ওকে, দেখো এই যে রিড, হ্যাঁ এই যে 3.1 ফিড দ্য ডাটা। হ্যাঁ, পরে আরেকটা রো 1। ঠিক আছে, এবার আমরা বের করে জেনে গেলাম। এই যে দেখো এই জায়গাটা এসে তুমি ক্লিয়ার হয়ে গেলা। এই যে এখানে একটু চলে গেছে, আমি আবার একটু ব্যাকে আসি, সামান্য একটু ব্যাকে আসি। এই যে পেয়ে গেছো, দেখো ক্যারোটিনের জন্য হলো 5.4, যেটা আরএফ 1 এর সাথে মিলে গিয়েছে। জ্যান্থোফিলের জন্য হলো কত, 0.79। ক্লোরোফিল এ এর জন্য হলো 0.62, ক্লোরোফিল বি এর জন্য হলো 0.18। ঠিক আছে, তাহলে তো 3টে স্পট কি কি, একটা হলো 0.18 এসেছে, আর একটা 0.62 এসেছে আরেক মান, আর একটা হলো 0.79 এসেছে। তার মানে ওই যে পেস্ট করার পর ওই গাছের পাতাটার মধ্যে হলো ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, আর জ্যান্থোফিল আছে। ঠিক আছে, বাস আমরা জেনে গেলাম। হ্যাঁ, যে আসলে কি কি উপাদান আছে আমরা খুব সহজে বের করে ফেলেছি। হ্যাঁ, আর এটা হলো কি ডিসটেন্স ট্রাভেল বাই কম্পোনেন্ট, অথবা আমরা বলেছিলাম সলিউট, আর ডিসটেন্স ট্রাভেল বাই সলভেন্ট। আরএফ ইকুয়াল টুটা এখানে হবে, আরএফ কিন্তু লেখা হয় নাই, আমি বলেছি আর হবে বড় হাতের, এফ হবে ছোট হাতের, এবং এটা সাবস্ক্রিপ্ট হবে। ওকে, তাহলে খুব ইজিলি তুমি এভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারো এবং বলে ফেলতে পারো তোমার উপাদানের মধ্যে কি কি আছে। ঠিক আছে, ওকে, তাহলে আসো কি বলছে আমরা একটু শুনে নেই। এভাবে তুমি ক্রোমাটোগ্রাফিতে তার উপাদানগুলোকে পৃথক করতে পারো এবং শনাক্ত করতে পারো। ওকে, তাহলে আমরা এখানেই রাখলাম। এরপর যদি তোমাদের কিছু জানার থাকে এবং কোনো কিছু না বোঝার থাকে আমাকে কোশ্চেন করো। আমি 2টা ভিডিও 2 পার্ট হয়ে গেছে, যদিও 2টাই আপলোড করে দিব। তোমরা দুইটা পার্ট থেকে এগুলো শিখে নিও। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি যথাসম্ভব আনসার করার চেষ্টা করবো। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।